বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো এবং নিরাপদে আছো। আজ লায়ন ফেরদৌস আলম ফিরোজ কলেজে অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আসাদুজ্জামান, প্রভাষক বাংলা। আজকে আমি তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের উচ্চারণ বিষয়ের উপরে প্রথম ক্লাস নিব। আমরা জানি বাংলা দ্বিতীয় পত্রে মোট 30 নম্বরের ব্যাকরণ আছে। এই 30 নম্বরের ব্যাকরণের মধ্যে প্রথম যে বিষয়টি আছে সেটি হলো বাংলা উচ্চারণ। এই বাংলা উচ্চারণের যে প্রশ্ন আসে সাধারণত এই বাংলা উচ্চারণের মধ্যে থাকে 5 নম্বর। বাংলা উচ্চারণের উপরে পরীক্ষায় 5 নম্বরের প্রশ্ন থাকে। এখন আমরা কিভাবে পড়লে বা কি প্রশ্ন পড়লে আমরা বাংলা উচ্চারণ সঠিকভাবে করতে শিখব এবং পরীক্ষায় এখান থেকে 5-এর মধ্যে 5 নম্বরই যাতে পেতে পারি সেভাবে আমরা বাংলা উচ্চারণ শিখব। তো আমি একটি প্রশ্ন এখানে লিখে রেখেছি, বাংলা উচ্চারণের রীতি কি? প্রমিত বাংলা উচ্চারণের 5টি নিয়ম উদাহরণ সহ লেখ। পরীক্ষায় সাধারণত এই ধরনের প্রশ্নই থাকে যে বাংলা উচ্চারণ রীতি কি, এই একটা প্রশ্ন থাকতে পারে। তার সাথে হয়তো থাকতে পারে যে প্রমিত বাংলা উচ্চারণের যে কোনো 5টি নিয়ম উদাহরণ সহ লিখো। এছাড়া প্রশ্ন থাকতে পারে অধ্বনি উচ্চারণের 5টি নিয়ম উদাহরণ সহ লিখো। থাকতে পারে আদ্য অ উচ্চারণের 5টি নিয়ম উদাহরণ সহ লিখো। মধ্য অ উচ্চারণের 5টি নিয়ম উদাহরণ সহ লিখো। অথবা থাকতে পারে অন্ত অ উচ্চারণের 5টি নিয়ম উদাহরণ সহ লিখো। এছাড়াও স্বরধ্বনি উচ্চারণের নিয়ম, ব্যঞ্জনধ্বনি উচ্চারণের নিয়ম, ব ফলা উচ্চারণের নিয়ম, ম ফলা উচ্চারণের নিয়ম, এই ধরনের প্রশ্নগুলো সচরাচর পরীক্ষায় এসে থাকে। তো আমাদের পরীক্ষায় নম্বর পাওয়াটা যেমন গুরুত্বপূর্ণ, তেমনই আমরা যে বিষয়টি শিখব সেটি যাতে পূর্ণাঙ্গভাবে শিখতে পারি এবং আমরা সেটা ব্যবহার করতে পারি সেটির উপরেও আমরা জোর দিব। তাহলে আমরা এখন শিখব যে বাংলা উচ্চারণ রীতি কাকে বলে এবং উচ্চারণের কি কি রীতি বা নিয়ম রয়েছে। প্রথম প্রশ্ন হলো বাংলা উচ্চারণ রীতি কি? বাংলা ভাষার শব্দসমূহকে যথাযথ উচ্চারণের জন্য যে সমস্ত রীতি বা নিয়ম প্রণীত হয়েছে এই সমস্ত নিয়ম বা রীতির সমষ্টিকে বাংলা উচ্চারণ রীতি বলে। যদি পরীক্ষায় এরকম প্রশ্ন আসে যে বাংলা উচ্চারণ রীতি কি বা উচ্চারণ রীতি কি, তাহলে তোমরা এই অংশটা লিখবা যে উচ্চারণ একটি বাচনিক প্রক্রিয়া। বাংলা ভাষার শব্দসমূহকে যথাযথভাবে উচ্চারণের জন্য যে সমস্ত নিয়ম বা রীতি প্রণীত হয়েছে এই সমস্ত নিয়ম বা রীতির সমষ্টিকে বাংলা উচ্চারণ রীতি বলে। তাহলে আমরা প্রথম অংশের উত্তর পেয়ে গেলাম। এখন আমাদের জানা দরকার যে আসলে উচ্চারণ কি। উচ্চারণ কি? হ্যাঁ, উচ্চারণ আমরা মুখে যা বলি, আমরা সারাদিন বা আমরা মনের ভাব প্রকাশের জন্য যা কিছু মুখ দিয়ে উচ্চারণ করি বা বলি সেটা হলো উচ্চারণ। অর্থাৎ উচ্চারণ হলো বাচনিক প্রক্রিয়া, অর্থাৎ বলার প্রক্রিয়ায় হলো উচ্চারণ। আর আমরা যখন সেটা খাতায় লিখি তখন সেটা আমরা বানান আকারে লিখি। তাহলে বানান এবং উচ্চারণের মধ্যে পার্থক্য রয়েছে। বানান, উচ্চারণ এবং শব্দের অর্থ, এই তিনটা বিষয়ে নির্দিষ্ট করে দেয় আসলে আমি কোন বানান দিয়ে কোন অর্থের কোন শব্দটা বোঝাতে চাচ্ছি, এবং সেটা যদি আমি বলি তাহলে সেই উচ্চারণটা আমাকে সেভাবে করতে হবে। তা না হলে কিন্তু শব্দের অর্থের পরিবর্তন হবে এবং বক্তা আমার মনের ভাব সঠিকভাবে বুঝতে পারবে না। এজন্য উচ্চারণ যদি সঠিক না হয় তাহলে শব্দের অর্থের পরিবর্তন হয়ে যেতে পারে এবং বক্তার মনের ভাব শ্রোতার কাছে সঠিকভাবে
প্রকাশ নাও হতে পারে, অর্থাৎ অর্থের বিভ্রাট ঘটতে পারে। যেমন উদাহরণস্বরূপ বলা যায় যে আমরা অনেকেই বলি বাড়িকে অনেকে বাড়ি বলে। বাড়ি বাড়ি শব্দের অর্থ হলো গৃহ, গৃহ বা আবাসস্থল, স্থল। কিন্তু এই বাড়িকে যদি আমরা বাড়ি বলি তাহলে এর অর্থ হয় পানি। অর্থাৎ বাড়ি, এই র যদি আমরা না উচ্চারণ করে র উচ্চারণ করি তাহলে অর্থের সম্পূর্ণ পরিবর্তন হয়ে যাবে এবং সেটা বাড়িকে গৃহ না বুঝিয়ে তখন বুঝাবে পানি। অর্থাৎ আমার একটি বাড়ি আছে যদি বলি তাহলে আমার একটি কি আছে, পানি আছে বুঝাবে। একইভাবে যদি আমি বলি আমি পড়েছি, আমি পড়েছি, পড়া, প র আকার, আমরা যদি পড়া বলি পড়া অর্থাৎ রিড, কোনো কিছু পড়া, অধ্যয়ন করা। কিন্তু যদি আমি উচ্চারণটা করি পড়া, আমি পড়েছি, আমি পড়তে পারি, তাহলে কিন্তু বুঝাবে পরিধান করা, অর্থাৎ পোশাক পরিধান করা। হ্যাঁ, তাহলে আমাদের উচ্চারণের বিষয়টা সবসময় খেয়াল রাখতে হবে এবং শব্দের সঠিক উচ্চারণটা জানা অত্যন্ত জরুরি। এই সঠিক উচ্চারণটা নির্ধারণ করার জন্য প্রমিত বা স্ট্যান্ডার্ড মানের উচ্চারণ যাতে আমরা শিখতে পারি, এজন্য উচ্চারণের কতিপয় নিয়ম বা সূত্র প্রণীত হয়েছে। এই নিয়ম বা সূত্রগুলো যদি আমরা আয়ত্ত করতে পারি তাহলে আমরা প্রত্যেকটি শব্দের সঠিক উচ্চারণ করতে পারবো এবং আমাদের মনের ভাবকে যেমন আমরা সহজ সাবলীলভাবে প্রকাশ করতে পারবো, আমাদের যারা শ্রোতা থাকবেন তারাও আমাদের মনের ভাবকে সহজভাবে উপলব্ধি করতে পারবে। পৃথিবীর অন্যান্য ভাষার মতোই বাংলা ভাষাতেও দেখা যায় যে আমরা যেটা লেখি সেটা উচ্চারণ করি না। অর্থাৎ আমাদের ভাষার লৈখিক রূপের থেকে মৌখিক রূপের কিছু পার্থক্য পরিলক্ষিত হয়। যেমন আমরা লেখি NATIONAL, নেটি ও নাল, নেটি ও নাল, কিন্তু আমরা উচ্চারণটা করি, অর্থাৎ প্রমিত উচ্চারণ হবে ন্যাশনাল। ন্যাশনাল। একইভাবে হনেস্ট হবে অনেস্ট, হনেস্ট লেখি আমরা হনেস্ট কিন্তু উচ্চারণটা হবে অনেস্ট। ন্যাটিওনাল উচ্চারণ হবে ন্যাশনাল। ঠিক একইভাবে বাংলা ভাষায়ও অনেক শব্দ রয়েছে যেগুলোর লিখিত রূপ যা, কিন্তু মৌখিক রূপ সেরকমটি হয় না। অর্থাৎ লৈখিক রূপের সাথে মৌখিক রূপের কিছু পার্থক্য পরিলক্ষিত হয়। যেমন আমরা খুব একটা পরিচিত শব্দ সবাই ব্যবহার করে কিন্তু উচ্চারণটা সঠিকভাবে কেউই করেন না। যেমন আহ্বান, আহ্বান, এটির উচ্চারণ হবে আহ্বান, কিন্তু অহরহ সবাই, আমার মনে হয় বাংলাদেশের 95% মানুষ এই বানানটির সঠিক উচ্চারণ করেন না, বলেন আহ্বান। আহ্বান উচ্চারণটি হবে আহ্বান, আহ্বান না। তাহলে আমরা লিখলাম আহ্বান, ঠিক আছে, কিন্তু উচ্চারণটা হবে আহ্বান। এখানে আমাদের লৈখিক রূপের সাথে মৌখিক রূপের কিছু পার্থক্য আছে। আবার আমরা লেখি স্মৃতি, কিন্তু উচ্চারণটা হবে স্মৃতি, কিন্তু আমরা লিখলাম স্মৃতি।
ম আছে, দন্তস্ব যুক্ত ম তয়রস্য। হ্যাঁ, তাহলে হবে স্মৃতি, স্মৃতি, উচ্চারণটা হবে স্মৃতি। একইভাবে স্নাতক, স্নাতক, তাহলে অনেকে এটির উচ্চারণ করেন স্নাতক, আসলে স্নাতক না, হবে স্নাতক, স্নাতক। আমরা দেখলাম যে আমরা ঠিক যেরকম ভাবে লেখি সেরকম ভাবে সবসময় উচ্চারণ হয় না। এছাড়া আরো অনেক বানান রয়েছে, যেমন খুবই কমন একটা বিষয়, আমরা ছোটবেলা থেকেই এই উচ্চারণটা ভুল শিখে আসি বা ভুল বলে অভ্যস্ত হয়ে আসছি, সেটা হলো গ্রীষ্মকাল। গ্রীষ্ম, তাহলে এটি গ্রীষ্ম নাকি গ্রীষ্ম? অনেকে বলেন যে গ্রীষ্ম বা গ্রীষ্মকাল, এখন গ্রীষ্মকাল বা গ্রীষ্মকালীন ছুটি বা গ্রীষ্মকাল, আসলে হবে উচ্চারণটা হবে গ্রীষ্ম, উচ্চারণটা হবে গ্রীষ্ম, গ্রীষ্মকাল, গ্রীষ্ম, অর্থাৎ তালবস্য দুইবার উচ্চারণ হবে। এখানে মূর্ধন্য ষটা তালবস্যে পরিণত হবে এবং মটা এখানে উচ্চ থাকবে। এই ম এর প্রভাবে এই যে সংযুক্ত ব্যঞ্জন মূর্ধন্য ষ সেটা তালবস্য দীপ্ত হবে। তাহলে আমরা সবসময় যেটা লিখি উচ্চারণটা সেরকম হবে না। এজন্য আমাদের উচ্চারণের নিয়মটা শেখা খুবই জরুরি, এবং সঠিকভাবে আমরা যদি নিয়মগুলো না শিখি তাহলে কিন্তু আমরা উচ্চারণ কোনোদিনও সঠিকভাবে করতে পারব না। একইভাবে আমাদের আরও আছে, যেমন বিশ্ববিদ্যালয়, তালবস্যর নিচে একটি ব ফলা আছে, বিশ্ব, 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 উচ্চারণটা হবে বিশ্ব। এখানে একটি ব আছে, কিন্তু ব এর উচ্চারণ হবে না, ব এর উচ্চারণটা হবে না। আবার স্বাগত, স্বাগত উচ্চারণ হবে স্বাগত, অথবা স্বাগত, এটা দুইটা উচ্চারণই সঠিক। এখানে গয় ও কার গর সাথে অটা থাকবে, কখনো অ থাকতে পারে, আবার অটা ওতে পরিণত হতে পারে, আমরা সেটা পরে বিস্তারিত আলোচনা করব। তাহলে আমরা দেখলাম যে আমরা বানানে যেগুলো লিখি সেগুলো অনেক সময় উজ্জ থাকে, উচ্চারণটা উজ্জ থাকে এবং সেটা উচ্চারণে আসে না। এখন আমাদের দেখতে হবে যে আসলে আমাদের বানান এবং উচ্চারণের মধ্যে যে সমস্ত পার্থক্য, কোথায় কোনটা হবে কোথায় কোনটা হবে না, হ্যাঁ সেটা জানার জন্য আমাদের এই বাংলা উচ্চারণের নিয়ম অবশ্যই সঠিকভাবে সুন্দরভাবে শিখতে হবে। আমরা দেখি সারা বিশ্বের যে ভাষাগুলো প্রচলিত আছে, অনেক ভাষা বিশ্বে প্রচলিত আছে, ভাষার আবার উপভাষা আছে। তো এই ভাষাগুলো আমরা দেখি যে এক দেশের মানুষ, অর্থাৎ এক ভাষীর মানুষ, এক ভাষাভাষীর মানুষ অন্য ভাষা সঠিকভাবে উচ্চারণ করে বলতে পারে না। যেমন ইংল্যান্ডের মানুষ বাংলাদেশকে বলবে বাংলাদেশ, বাংলাদেশ বলতে পারবে না। আবার সৌদি আরবের মানুষ পানি বলতে পারবে না, তারা বলবে ফানি, কারণ আরবি বর্ণমালার মধ্যে প লেখা যায়, পানি লিখতে যে প লাগে সেই প ধ্বনি নাই। আরবিতে যে 29টি বর্ণ রয়েছে তার মধ্যে প উচ্চারণ আসে এরকম কোনো ধ্বনি সেখানে নাই, অর্থাৎ প বলে তারা অভ্যস্ত নয়। আবার ইংরেজিতে বর্ণ রয়েছে মাত্র 26টি, তারা এই 26টি ধ্বনি উচ্চারণ করতে করতে অভ্যস্ত। তারা আমাদের যে 50টি ধ্বনি রয়েছে এই 50টি ধ্বনি কিন্তু তারা উচ্চারণ করতে পারবে না। বাংলা ভাষা হলো ধ্বনি প্রধান ভাষা, অর্থাৎ বাংলা ভাষার ধ্বনি অনেক অনেক বেশি, পৃথিবীর অন্যান্য ভাষার চেয়ে বাংলা ভাষার ধ্বনি
অনেক বেশি, এবং ধ্বনিগুলো যখন আমরা দেখব অ্যালফাবেট আকারে অর্থাৎ বর্ণমালা আকারে যখন দেখব, তখন দেখব যে বাংলা ভাষার বর্ণমালা যতটা বৈজ্ঞানিকভাবে সন্নিবেশিত এবং যুক্তিযুক্ত, পৃথিবীর অন্য কোনো ভাষার বর্ণমালা বা ধ্বনি সমষ্টি এত সুন্দরভাবে বৈজ্ঞানিকভাবে এটা সুবিন্যস্ত নয়। বাংলা ভাষায় আমরা দেখব যে 11টি স্বরবর্ণ আলাদা একটি তালিকা আছে এবং 49টি ব্যঞ্জন বর্ণের আলাদা একটি তালিকা আছে। আমাদের বাংলা বর্ণমালার একই ধ্বনির হ্রস্ব এবং দীর্ঘ দুইটি রূপ আছে। যেমন হ্রস্ব ইকার, দীর্ঘ ইকার, হ্রস্ব উকার, দীর্ঘ উকার, এটা গেল স্বরবর্ণের। আবার ব্যঞ্জন বর্ণেরও একই ধ্বনিমূলের দুইটি করে রূপ আছে, অর্থাৎ একটি হলো অল্পপ্রাণ, একটি হলো মহাপ্রাণ। কিন্তু অন্য ভাষায় এই ধরনের ধ্বনি একই ধ্বনিমূলের যে দুইটি রূপ এরকম পরিলক্ষিত হয় না। যেমন ইংরেজিতে আছে 26টি বর্ণ, আর বাংলাতে আছে তার দ্বিগুণ প্রায় 50টি বর্ণ, অর্থাৎ 50টি ধ্বনি দিয়ে আমরা শব্দ তৈরি করি। আর ইংরেজি ভাষী মানুষ তারা 26টি ধ্বনি দিয়েই তারা শব্দ তৈরি করে এবং ভাষায় কথা বলে। এ কারণেই দেখা যায় যে বাংলা ভাষাভাষী মানুষ পৃথিবীর অন্যান্য সকল ভাষা তারা শুদ্ধভাবে বলতে পারে, কিন্তু অন্য ভাষার মানুষ বাংলা ভাষা শুদ্ধভাবে বলতে পারে না। এরকম দেখা যায় যে বাংলাদেশের মানুষ আরবি চমৎকারভাবে উচ্চারণ করে পড়তে পারে, ইংরেজিও বেশ ভালোই কাছাকাছি ইংরেজদের মতোই পড়তে পারে, কিন্তু অন্য দেশের মানুষ বাংলা ভাষা এত চমৎকার করে বাঙালিদের মতো করে বলতে পারে না। তার কারণ হলো যে তাদের যে ধ্বনির স্বল্পতা, বাংলা ভাষার যে ধ্বনির আধিক্য, এই কারণে বাংলা ভাষাকে তারা অতটা সুন্দরভাবে বলতে পারে না। এর প্রমাণস্বরূপ বলা যায় যে দেখবেন যে কোরআন তেলাওয়াতে বিশ্বে বাংলাদেশের ছেলেরা ফার্স্ট হয়, কারণ বাংলাদেশের মানুষের ধ্বনি পদ্ধতির বা ধ্বনি উচ্চারণের ক্যাপাসিটিটা অনেক বেশি থাকে, এরা যে কোনো ভাষায় সুন্দর করে বলতে পারে। তাহলে আমরা আজকে দেখলাম যে কিভাবে আমরা বানান লিখি এবং সেই বানানের উচ্চারণটা বানানো যে অনেক সময় নাও হতে পারে, সেটা আমাদের উচ্চারণের নিয়ম অনুযায়ী উচ্চারণ হয়। তবে বিশ্বের যে সমস্ত ভাষা রয়েছে প্রচলিত ভাষা, এই ভাষাগুলোকে একটি বর্ণমালার অধীনে এনে সহজভাবে যাতে যোগাযোগ রক্ষা করা যায়, এই কারণে একটি ধ্বনি পদ্ধতি আবিষ্কার করা হয়েছে, যার নাম হলো আইপিএ। ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যালফাবেট। এই ইন্টারন্যাশনাল ফোনেটিক অ্যালফাবেট বা আইপিএ দিয়ে বিশ্বের সকল ভাষাই লেখা সম্ভব এবং ধ্বনি ঠিক রেখে লেখা সম্ভব। তবে কিছু কিছু ব্যত্যয় ঘটে। দেখা যায় কিভাবে লেখা যায়, যেমন ক এর জন্য আইপিএতে ব্যবহার করা হবে ক সমান ব্যবহার করা হবে হলো কে, খ সমান ব্যবহার করা হবে কে এইচ, গ সমান ব্যবহার করা হবে জি, ঘ সমান ব্যবহার করা হবে জি এইচ। এমনই ভাবে ডি তে হবে দ লিখতে আমরা ডি ব্যবহার করব, ধ লিখতে ব্যবহার করব ডি এইচ। অর্থাৎ বাংলা ভাষার যে একই মূল ধ্বনি থেকে দুইটি রূপ, আমি আগে বলেছি যে এইটা কিন্তু ধ্বনি একই, একটা হলো অল্পপ্রাণ, একটি হলো মহাপ্রাণ। এটা হলো অল্পপ্রাণ, এটা হলো মহাপ্রাণ, অর্থাৎ একটি হলো ছোট আর একটি হলো বড়। এই টাঙ্গাইল, জামালপুর এবং মানিকগঞ্জ বেল্টের মানুষ দেখা যায় যে অনেক সময় বলে যে ছোট গ বড় গ। আসলে ছোট গ বড় গ না, আসলে সবগুলোর মধ্যেই ছোট বড় আছে। যেমন ক খ, তাহলে ক হলো ছোট, খ হলো বড়। এখন আমি
দেখাবো কিভাবে আসলে এই বাংলা ভাষার বর্ণগুলো এই ছোট বড় উচ্চারণ হয় বা অল্প প্রাণ মহাপ্রাণ উচ্চারণ হয়, সেটা আমরা একটি তালিকা লক্ষ্য করলে বুঝতে পারবো। আমরা যদি এই তালিকাটা লক্ষ্য করি তাহলে আমরা বুঝতে পারবো যে বাংলা ভাষার শব্দসমূহ বা ধ্বনিসমূহ উচ্চারণ কিভাবে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আমি ব্যঞ্জন বর্ণের 25টি যে স্পর্শ ধ্বনি রয়েছে, ব্যঞ্জন ধ্বনির মধ্যে 25টি রয়েছে স্পর্শ ধ্বনি। এই 25টি স্পর্শ ধ্বনি আমি এখানে লিখেছি এবং এই 25টি স্পর্শ ধ্বনি প্রত্যেকটিরই উচ্চারণ স্থান, উচ্চারণ কাল সুনির্দিষ্ট করা আছে এবং এটি খুবই বিজ্ঞান ভিত্তিক। পৃথিবীর অন্য কোনো ভাষা এতটা বৈজ্ঞানিকভাবে বিচার বিশ্লেষণ করে সন্নিবেষ্ট নয়। তাহলে আমি একটু বিশ্লেষণ করি। সেটা হলো এই যে 25টি স্পর্শ ধ্বনি আমাদের ব্যঞ্জন বর্ণের অর্থাৎ বর্ণমালার মধ্যে যে 39টি ব্যঞ্জন বর্ণ রয়েছে তার মধ্যে ক থেকে ম পর্যন্ত এই 25টিকে বলে স্পর্শ ধ্বনি। এই স্পর্শ ধ্বনিগুলোর যদি আমরা একটু ব্যাখ্যা করি তাহলে অন্য ধ্বনিগুলো আমরা বুঝতে পারবো। স্বরধ্বনি বা অন্য ধ্বনি যে বাইরে আছে সেগুলো আমরা বুঝতে পারবো। তাহলে আমরা এখন দেখি যে আমি প্রথমে লিখেছি অঘোষ ঘোষ। অঘোষ ঘোষ অর্থাৎ আমাদের যে বর্ণমালা রয়েছে এক একটা লাইনে আমাদের 5টি গুণের বর্ণ রয়েছে, যেমন ক, খ, গ, ঘ, ও। এই 5টি বর্ণকে প্রথম বর্ণের নাম অনুযায়ী বলা হয় ক বর্গীয় বর্ণ, অর্থাৎ এগুলো হলো বর্গীয় বর্ণ। ক বর্গীয় বর্ণ ক, খ, গ, ঘ, ও। স বর্গীয় বর্ণ স, ছ বর্গীয় জ, ঝ, ঞ। ট বর্গীয় বর্ণ ট, ঠ, ড, ঢ মূর্ধন্য। তাহলে আমরা দেখলাম যে ক বর্গের যে 5টি বর্ণ আছে, এই ক বর্গের 5টি বর্ণের প্রথম 2টা হলো অঘোষ আর দ্বিতীয় 2টা হলো ঘোষ, আর শেষেরটা হবে নাসিক্য। শেষের যে 5টা আছে ও, ঞ, মূর্ধন্য, দন্তন্য, ম, এগুলো হলো নাসিক্য বর্ণ। তাহলে অঘোষ, এখন আমরা জেনে নিই যে অঘোষ ধ্বনি কি। যে ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস তাড়িত বাতাস কণ্ঠে বা বাক যন্ত্রে অল্প ঘর্ষণপ্রাপ্ত হয় বা অনুরণন কম হয়, সেটা হলো অঘোষ ধ্বনি। আর যে ধ্বনি উচ্চারণের সময় বাক যন্ত্রে ঘর্ষণপ্রাপ্ত বেশি পরিমাণে হয় এবং কম্পন বা অনুরণনটিও বেশি হয়, সেটা হলো ঘোষ ধ্বনি। যেমন ক, খ, গ, ঘ, উ। তাহলে আমরা দেখলাম ক অল্প ঘর্ষণপ্রাপ্ত হলো, খ এটা অল্প ঘর্ষণপ্রাপ্ত হলো, গ, ঘ, তাহলে গ, ঘ এটা আমাদের বাকযন্ত্রে বেশি ঘর্ষণপ্রাপ্ত হলো এবং বেশি জোর দেওয়া লাগলো। এই কারণেই এই যে অঘোষ যেটা হলো অল্প ঘর্ষণপ্রাপ্ত হয় বা কণ্ঠ অল্প অনুনাদিত হয়, সেটা হলো অঘোষ, এবং যেটা বেশি ঘর্ষণপ্রাপ্ত হয় এবং কম্পনটা বেশি হয় সেটা হলো ঘোষ বর্ণ। আর প্রত্যেক বর্গের শেষের বর্ণটি হলো নাসিক্য বর্ণ। এটির উচ্চারণ হবে নাসারন্ধ্র দিয়ে, অর্থাৎ নাকের মধ্য দিয়ে এটি উচ্চারণের সময় বাতাসটা প্রবাহিত হবে। এই কারণে এগুলো হলো নাসিক্য বর্ণ বলা হয় বা সানুনাসিক উচ্চারণ হবে নাসিক্য বর্ণ। এখন আমরা দেখি এই অঘোষ ধ্বনির মধ্যে আবার 2 প্রকারের উচ্চারণ হবে, একটি হবে অল্প প্রাণ, একটি হবে মহাপ্রাণ। অল্প প্রাণ হলো যে ধ্বনি উচ্চারণের সময় ফুসফুসতাড়িত বাতাসের আধিক্য থাকে না, অর্থাৎ কম পরিমাণে বাতাস বের হয়ে আসে, সেটা হলো অল্প প্রাণ। আর যে ধ্বনি উচ্চারণের সময় ফুসফুসতাড়িত বাতাস একটু বেশি পরিমাণে বের হয়ে আসে, সেটা হলো
মহাপ্রাণ। অর্থাৎ এটা একটু ছোট উচ্চারণ হবে, এটা একটু বড় উচ্চারণ হবে। এই কারণে অনেকে বলে থাকে ছোট গ বড় গ। তাহলে বলতে হবে ছোট ক বড় ক, ছোট স বড় স, ছোট বর্গীয় জ বড় বর্গীয় জ, ছোট ট বড় ট, ছোট ড বড় ড। আসলে আমরা এইভাবে বলবো না, আমরা বলবো অল্প প্রাণ আর মহাপ্রাণ। অল্প প্রাণ মানেই হলো সংক্ষিপ্ত উচ্চারণ, অর্থাৎ বাতাসের চাপ কম থাকবে। আর মহাপ্রাণ মানেই হলো বড় উচ্চারণ বা একটু বাতাসের প্রবাহটা বেশি থাকবে, বাতাসের চাপটা বেশি থাকবে। হ্যাঁ, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বর্গের প্রত্যেকটা বর্গের প্রথম দুইটা হলো অঘোষ বর্ণ এবং শেষের তিনটাই হলো সাধারণত ঘোষ। শেষেরটা তো নাসিক, তো আলাদা জিনিস। তাহলে বর্গের প্রথম এবং দ্বিতীয় হলো অঘোষ, তৃতীয় চতুর্থ হলো ঘোষ। আবার বর্গের প্রথম এবং তৃতীয় হলো অল্পপ্রাণ, দ্বিতীয় এবং চতুর্থটা হলো মহাপ্রাণ।